ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মেয়ের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। মেয়ে বাক্যে বিভিন্নভাবে ব্যবহার হয়, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তার মধ্যে পারা, সম্ভবত, হয়তো, বাংলা এই অর্থগুলো প্রকাশ করে। আমরা শুধু মেয়ের ব্যবহার করতে পারি, মে বি, মে হ্যাভ বিন এভাবেও ব্যবহার করতে পারি। এই প্রতিটিরই ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে এবং অ্যাক্টিভ অর্থাৎ যেখানে বাক্যের মূল কর্তা কাজ করে, অ্যাক্টিভ ভয়েসে এই মেয়ের ব্যবহার রয়েছে, এবং প্যাসিভ ভয়েসে যেখানে কর্তা কাজ করে না সেক্ষেত্রেও এর মেয়ের ব্যবহার রয়েছে। চলো মূল আলোচনায় এসে আজ আমরা মেয়ের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করি এবং শিখে নিই। মডাল মেয়ের ব্যবহার। মেয়ে অর্থে সম্ভবত, হয়তো, পারা, পারি এই ধরনের বাংলা শব্দের পরিবর্তে আমরা মেয়ের ব্যবহার করে থাকি। মেয়ে ব্যবহারের মূলত মূল চারটি ভাগ রয়েছে। সেই ভাগগুলোকে প্রথমে আলোচনা করি। অনুমতি বা সম্মতি জানাতে মেয়ের ব্যবহার হয়। মনে রাখবে, কাউকে অনুমতি দিচ্ছি, কোনো কাজে সম্মতি জানাচ্ছি, সেক্ষেত্রে আমরা বাক্যে মেয়ের ব্যবহার করব। আর যখনই মেয়ে ব্যবহার করব, মেয়েটা তোমরা জানো মডাল, মেয়ের পর সেই সেন্টেন্সে ভার্বের মূল ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ডু, ডিড, ডান, ডুটা বসবে। আচ্ছা, তুমি ভিতরে আসতে পারো, অর্থাৎ তাকে অনুমতি দিচ্ছি আমি ভিতরে আসার জন্য। তো এই অনুমতি জানাতে এবং পারো আছে, দুটোকে মিলিয়ে নেবে। একটা অনুমতি দিচ্ছি, দ্বিতীয়ত পারো, অর্থাৎ এখানে মেয়ের ব্যবহার হবে। ইউ মে কাম ইন, এখানে মেয়ের ব্যবহার হলো এবং কামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তুমি কাজটি করতে পারো, এখানেও তাকে সম্মতি জানানো হচ্ছে, তাকে অনুমতি দেওয়া হচ্ছে। ইয়েস, ইউ মে ডু দ্য ওয়ার্ক। আরও কিছু এক্সাম্পল যদি দিই, তারা খেলতে পারে। হ্যাঁ, তারা খেলতে পারে। ইয়েস, দে মে প্লে, তাদেরকে খেলার অনুমতি দেওয়া হলো। তো এক্ষেত্রে আমরা এইভাবে মেয়ের ব্যবহার করছি। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম, একই জিনিস অনুমতি বা সম্মতি চাইতে। এখানে হচ্ছে অনুমতি বা সম্মতি জানাতে, এক্ষেত্রে ছিল চাইতে। অনুমতি চাইছি, কারো সম্মতি চাইছি, আমরা মেয়ের ব্যবহার করব। এবং এই অনুমতি বা সম্মতি কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে চাই, যে আমি কি করতে পারবো, আমি কি আসতে পারি, আমি কি যেতে পারি, আমি কি বলতে পারি। এগুলো কিন্তু সব প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করছি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু মেয়েটা বাক্যের শুরুতে ব্যবহার হবে। আমি কি ভিতরে আসতে পারি, এই বাক্যটা আমরা সবাই জানি। মে আই কাম ইন, মেয়েটা কেন শুরুতে বসলো? শুরুতে বসলো এই জন্যই, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, এবং প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা, সেটা বাক্যের শুরুতে সাবজেক্টের আগে বসে। সাবজেক্ট হচ্ছে আই, তার আগে বসলো। যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে যখনই দেখবে অন্যান্য সেন্টেন্সে, যেমন ধরো হি ইজ প্লেয়িং, সে খেলছে, সে কি খেলছে, ইজ হি প্লেয়িং, এরকম এক্ষেত্রেও তাই প্রশ্নবোধক বাক্যের জন্য মেয়েটা আগে বসলো। আমরা কি এখন ছুটি নিতে পারি? মে উই টেক লিভ নাও, লিভ মানে ছুটি, লিভ নাও। মেয়েটা কেন আগে বসলো? কারণ এটা প্রশ্নবোধক বাক্য। কেন মেয়ে বসালাম? কারণ এটা হচ্ছে অনুমতি বা সম্মতি চাইছি। তোমরা বুঝতে পারলে, অনুমতি বা সম্মতি জানাতে মেয়ের ব্যবহার হবে, অনুমতি বা সম্মতি চাইতেও কিন্তু মেয়ের ব্যবহার হবে। এরপর আসছি আমরা 3 নম্বর ক্ষেত্রে। 3 নম্বর নিয়মে রয়েছে ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করতে মেয়ের ব্যবহার হয়। ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ইংরেজিতে অপটেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের গঠনগত কারণেই মেয়ের ব্যবহার হয়। মনে রাখবে, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় যে বাক্যের মাধ্যমে, তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। তোমরা জানো বাক্য 5 রকম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তার মধ্যে অপটেটিভের গঠনেই মেয়ের ব্যবহার রয়েছে, সেই জন্য অপটেটিভ সেন্টেন্সে মেয়ের ব্যবহার হয়। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, মেয়েটা শুরুতে বসে। অনেক ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সে মেয়ের ব্যবহার উজ্জ থাকে, অর্থাৎ আন্ডারস্টুড থাকে। যেমন আমাদের সভাপতি দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এরকম। কিন্তু মেয়ে এক্ষেত্রে বসাতে হবে। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছ যে মেয়েটাকে সামনে বসানো হয়েছে, শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্স তাই। এরপর আসছি চতুর্থ তথা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে সম্ভাবনা নির্দেশ করতে মেয়ের ব্যবহার হয়। এটাই মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার এবং এর উপরেই
সমস্ত মে, মে বি, মে হ্যাভ বিন ইত্যাদির ব্যবহারগুলো এই সম্ভাবনার উপরেই ব্যবহার হয়। আরেকবার বলে দিচ্ছি, সম্ভাবনা অর্থে মেকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন টেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্টে মেয়ের ব্যবহার হয় না। আরেকবার বলি, পাস্ট টেন্সে মেয়ের ব্যবহার হয় না, মেয়ে রূপে ব্যবহার হয় না। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে এর ব্যবহার হয় এবং সম্ভাবনা অর্থে বিভিন্ন টেন্সে ব্যবহার হয়। আর এর আগে যেগুলো দেখলাম, একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এর একটাই টেন্স, এরকমই। এছাড়া মে আই কাম ইন আর ইউ মে গো আউট, এই সেন্টেন্সগুলো ওই একটাই সেন্টেন্স, কারণ ওগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মতন। ইম্পারেটিভ সেন্টেন্সের মতন যে তুমি এখন যেতে পারো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো। আর আমি কি আসতে পারি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। আর এটা যেটা পেয়েছিলে যে সম্ভাবনা, সম্ভাবনা নয়, ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করতে, তো সেক্ষেত্রে তোমরা অপটেটিভ সেন্টেন্স পেয়েছিলে। এবার আসি সম্ভাবনা নির্দেশ করতে মেয়ের ব্যবহার। আগামীকাল বৃষ্টি হতে পারে, অর্থাৎ সম্ভবত আগামীকাল বৃষ্টি হবে বা আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব, ইট মে রেইন টুমরো। আচ্ছা, যদি আগামীকালটা না থাকতো, বৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে ইট মে রেইন। তো তোমরা দেখলে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বোঝাক আর বর্তমান কাল বোঝাক, এই বাক্য কিন্তু একই থাকবে সম্ভাবনা অর্থে। সে এখানে থাকতে পারে, হি মে বি হিয়ার। এখানে বিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে কিন্তু মে বি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। যেমন ধরো হি ইজ হিয়ার, এই কথার অর্থ হচ্ছে ইজটা হচ্ছে বি ভার্ব এবং ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি ইজ হিয়ার, ইজটা অক্সিলারি ভার্ব না। যদি বলি হি ইজ রাইটিং, সেখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। তো সে এখানে থাকতে পারে, হি মে বি হিয়ার। যদি বলি সে এখানে থাকতে পারে না, হি মে নট বি হিয়ার। সে কি এখানে থাকতে পারে, মে হি বি হিয়ার। তো আমরা মেয়ের মূল চারটে যে ব্যবহার, সেটা হচ্ছে একটা অনুমতি বা সম্মতি জানাতে, ইউ মে কাম ইন, তুমি আসতে পারো। অনুমতি চাইতে, মে আই কাম ইন। ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করতে, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ। আর এখানে সম্ভাবনা নির্দেশ করতে, আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুমরো। তো এই চারটে নিয়ম মনে রাখবে ভালো করে। এবার আসছি, এই সম্ভাবনা নির্দেশ করতে মেয়ের বিভিন্ন রকম টেন্সে, অ্যাক্টিভে এবং ব্যবহারে, অ্যাক্টিভে এবং প্যাসিভে বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে। আবার বলছি, সম্ভাবনা নির্দেশে প্রেজেন্টে এবং ফিউচারে এর ব্যবহার হয় এবং এই টেন্সগুলো অ্যাক্টিভে এবং প্যাসিভে দুভাবেই ব্যবহার হয়। এখানে বলে দিয়েছি দেখো, সম্ভাবনা প্রকাশে মে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার হয়। তার মানে মেয়ের ব্যবহার কোথায় হয়, অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে। আর তোমরা জানো প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, একটা ইনডেফিনিট বা সিম্পল, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সকে। তো প্রেজেন্টের 4টে, ফিউচারের 4টে, সব ক্ষেত্রেই মেয়ের ব্যবহার হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন টেন্সে। আর এদের প্যাসিভ ভয়েসও ব্যবহার হয়। এবার আমরা একটু এই চার্টের দিকে লক্ষ্য রাখি। প্রেজেন্ট বা ফিউচার টেন্সে বাংলা বাক্যে তুমি প্রেজেন্ট বা ফিউচার বুঝতে পারবে, কিন্তু ইংরেজিতে বুঝতে পারবে না এই মে ব্যবহার যখন করবে। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে মে ব্যবহার করবে, তারপর প্রিন্সিপাল ভার্বটা ব্যবহার করবে। প্রিন্সিপাল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা হয়তো মে বি, বিটা কোনো সময় প্রিন্সিপাল ভার্ব, কোনো সময় অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। হ্যাভ কোনো সময় প্রিন্সিপাল ভার্ব, কোনো সময় অক্সিলারি ভার্ব। যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হবে তখন একরকম, আর প্রিন্সিপাল যখন ব্যবহার হবে প্রিন্সিপাল ভার্ব রূপে, তখন তার অর্থ আরও একরকম। মূলত অক্সিলারি ভার্ব হিসাবে বি, হ্যাভ এদের কোনো অর্থ নেই। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আই অ্যাম হেয়ার, আমি হই এখানে। এখানে আই অ্যামটা হচ্ছে হই। কিন্তু যদি বলি আই অ্যাম রাইটিং, আমি লিখছি, তখন অ্যামের কিন্তু কোনো ব্যবহার নেই। ঠিক সেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভের ব্যবহার করি। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন। তো এখানে হ্যাজের কোনো ব্যবহার নেই। কিন্তু যদি বলি হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, তো সেখানে হ্যাজটি আছে বা তার অধিকারে কিছু আছে, সেটা নির্দেশ করতে ব্যবহার হয়। যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমরা মে ব্যবহার করবে এবং তার যে ভার্বটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্মে দেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াসে তোমরা, এখানে সবগুলোই প্রেজেন্ট বা ফিউচার, এখানে দেখো ফিউচার লেখা রয়েছে। ফিউচারে তোমরা মে বির ব্যবহার করবে এবং যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ করবে। পারফেক্টে তোমরা মে হ্যাভের ব্যবহার করবে এবং যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
সেক্ষেত্রে তোমরা মে হ্যাভ বিন এর ব্যবহার করবে, আর প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যোগ করবে, এবং সেই বাক্যে যদি বাংলায় থেকে এই সেন্সটা থাকে তবে সিন্স ব্যবহার করবে, এবং যদি ধরে বা যাবত তাবত এগুলো থাকে তবে ফরের ব্যবহার করবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে যখন আলোচনা করব তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো যখনই দেখবে যে এইগুলো হচ্ছে আমাদের অক্সিলারি, মে, মে বি, মে হ্যাভ, আমরা সবই আজকে মেয়ের ব্যবহার শিখবো। তো মেয়ের পর নট বসালে নেগেটিভ হয়ে যাবে, এবং মেয়েটা নিয়ে সাবজেক্টের আগে বসালে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো সেটাই এখানে লেখা রয়েছে, মেয়ের পর নট বসিয়ে নেগেটিভ, এবং মেয়েকে সাবজেক্টের পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এবং সাবজেক্টের পূর্বে মে মানে বাক্যের শুরুতে মে এবং পরে নট, যেমন মে হি নট মানে মে আগে বসলো তারপর সাবজেক্ট তারপর নট বসিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়, মানে ইন্টারোগেটিভও হলো নেগেটিভও হলো একসাথে, যেমন তিনি কি আসেননি, এরকম আর কি। তো এখানটা আমরা চারটা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা যে প্রথম পার্ট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, তার ব্যবহার করব। এক্ষেত্রে আমরা পাবো মে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটু আলোচনা করেছি ইতিমধ্যে, আবারও বলে দিই, বি ভার্ব কিন্তু বি এবং হ্যাভ দুটোই অক্সিলারি এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলোকে দেখে নিই। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের উদাহরণগুলো দেখব। আবার একটু বলে দিই যে সিম্পল প্রেজেন্টে ইংরেজিতে আমরা যা পাবো ফিউচারেও কিন্তু একই হবে, অর্থাৎ এটাকে তোমরা ফিউচার ইনডেফিনিটও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে বাংলা বাক্যটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, ইংরেজিটা একই থাকবে। প্রথমে আমরা যে বাক্যটা পাচ্ছি, তিনি সম্ভবত এখানে আছেন, এই যে সম্ভবত এর জন্যই আমরা মেয়ের ব্যবহার করব। এটাকে আরেকভাবে বলা যায়, তিনি এখানে থাকতে পারেন। আবার হয়তো দিয়ে যদি বলি, তিনি হয়তো এখানে আছেন, ইংরেজিতে কি বলবো, হি মে বি হিয়ার। এখানে তোমরা ভাবতে পারো যে এখানে মূল ভার্ব কোথায়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায়। এখানে বিটাই মূল ভার্ব এবং এটাই এর প্রেজেন্ট ফর্ম। বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, বি ওয়াজ বিন। হি মে নট বি হিয়ার, তিনি এখানে নাও থাকতে পারেন। তো এখানে আমরা দেখলাম মেয়ের পর নট বসিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম। আরেকটা এক্সাম্পল দেখি, তিনি সম্ভবত, তাদের সম্ভবত একটি বল আছে, তাদের একটি বল থাকতে পারে। তো এই ধরনের যে সেন্টেন্স রয়েছে, এটা প্রেজেন্টে হোক বা ফিউচারে হোক আমরা মেয়ের ব্যবহার করব। এবং কারো অধিকারে কিছু থাকা, এই অর্থে যে ভার্বটা ব্যবহার হয় সেটা হচ্ছে হ্যাজ হ্যাভ। দে মে হ্যাভ, মেয়ের পরে সবসময় হ্যাভ বসে, দে মে হ্যাভ এ বল। ভাবতে পারো যে মেয়ের পর ভার্ব কোথায়, এখানে হ্যাভটা ভার্ব, হ্যাভটা অক্সিলারি ভার্ব না, কিন্তু হ্যাভটা সাহায্যকারী ভার্ব না, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব কখন, হ্যাভ দিয়ে যখন অধিকার করা বোঝায়, যেমন আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। দে হ্যাভ এ বল, এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। কিন্তু যদি বলি দে হ্যাভ রিটন, তো সেক্ষেত্রে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। পার্থক্যটা মনে রাখবে যে কোথায় বি এবং হ্যাভ ভার্ব অক্সিলারি এবং কোথায় মেইন ভার্ব। দে মে হ্যাভ এ বল, তাদের একটা বল থাকতে পারে, বা হয়তো তাদের একটি বল আছে, সম্ভবত তাদের একটি বল আছে। তো যদি বলি আগামীকাল তাদের একটি বল থাকতে পারে, দে মে হ্যাভ এ বল টুমরো, কিন্তু বাক্যের গঠন কিন্তু একই থাকবে। যদি এটাকে নেগেটিভ করি কি করব, মে আর হ্যাভের মাঝখানে নট বসিয়ে দেব। তোমরা মনে রাখবে সাহায্যকারী ভার্ব যতই থাক না কেন, প্রথমটার পরেই নট বসানো হয় নেগেটিভ করার জন্য, এবং প্রথমটাকেই সাবজেক্টের পূর্বে, এখানে দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে বসিয়ে আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। যেমন দে মে নট হ্যাভ এ বল, অর্থাৎ তাদের হয়তো বল নেই, তাদের বল নাও থাকতে পারে, তাদের হয়তো কোনো বল নেই, সম্ভবত তাদের কোনো বল নেই। তাদের কি কোনো বল আছে, তাদের কি কোনো বল থাকতে পারে, মে দে হ্যাভ এ বল, তখন একটা জিজ্ঞাসা চিহ্ন আসবে। আমি আজ আসতে পারি, মানে আমার আজকে আসার সম্ভাবনা আছে। আই মে কাম টুডে, আমার আজ আসার সম্ভাবনা আছে, হয়তো আমি আজ আসবো, আসবো ফিউচারে হলো এই একই বাক্য হবে, আই মে কাম টুডে। আজ আমি আজ নাও আসতে পারি, আই মে নট কাম টুডে, বা আই মে নট কাম। আমি কি আসতে পারি, আমি কি আজ আসতে পারি, মে সরি এখানে সে কি আজ আসতে পারে, এখানে হি দিয়ে দেখো দেওয়া রয়েছে, মে হি কাম টুডে। তো তোমরা এখানে একটা অ্যাসার্টিভ পেলে, একটা নেগেটিভ পেলে এবং একটা ইন্টারোগেটিভ পেলে। তো এগুলো সবই মে দিয়ে বাক্যটা হচ্ছে, এবং এখানে সমস্ত ক্ষেত্রে মে কিন্তু সম্ভাবনা হয়তো নির্দেশ করছে। তিনি আমাকে সাহায্য করতে পারেন, এখানে এই যে সাহায্য করতে পারা, এটা সম্ভাবনা নির্দেশ করতে, মানে নাও করতে পারেন। তিনি তোমাকে সাহায্য করতে পারেন, হি মে হেল্প ইউ। যদি নেগেটিভ করি, হি মে নট হেল্প ইউ।
আর যদি দুটোকে মিশিয়ে দিই, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, মানে নাবোধক এবং প্রশ্নবোধক একসাথে করি, তবে কি বলবো? মে নট হি হেল্প ইউ। নটটাকে যদি আমি ভাগ করে দিই, মে হি নট হেল্প ইউ। আচ্ছা, এবার দেখো একটা WH কোশ্চেন, মানে হু, হুইচ, হুম, হোয়াট, এগুলোকে WH কোশ্চেন বলে, মানে WH ওয়ার্ড বলে। এর মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি। আজ কে আসতে পারেন? হু মে কাম টুডে। আজ কার আসার সম্ভাবনা আছে? হু মে কাম টুডে। একই। আগামীকাল কার আসার সম্ভাবনা আছে? হু মে কাম টুমরো। এই যে মে যেহেতু আছে, সেই জন্য আর ফিউচার বা প্রেজেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। কে নাও আসতে পারে? হু মে নট কাম টুডে। আমরা এতক্ষণ পর্যন্ত সম্ভাবনা অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ, এগুলো সবই কিন্তু অ্যাক্টিভ ছিল। খেয়াল করে দেখো, এখানে আসতে পারা, আমি আসতে পারি, অর্থাৎ সাবজেক্ট যে সেই কাজ করছে। যখন দেখবে সাবজেক্ট কাজ করছে না, তখন সেটা প্যাসিভ। আমরা এবার এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে প্যাসিভ ফর্মগুলো রয়েছে, যেখানে মেয়ের ব্যবহার করি, সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিটের মে দিয়ে যে প্যাসিভ সেন্টেন্সগুলো গঠন করা হয়, সেগুলো একটু দেখব। প্যাসিভ কথার অর্থ, এখানে বাক্যের শুরুতে সাবজেক্ট যেটা থাকবে সে কিন্তু কোনো কাজ করবে না, অর্থাৎ বাক্যে যে কাজটা করার কথা বলা হবে সেটা সে করবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি কাজটি করতে পারি, এখানে আমি কাজ করার যেটা ব্যাপার সেটা আমিই করব, অর্থাৎ সাবজেক্ট করবে। যদি আমি না করি, যদি বলি কাজটি করা যেতে পারে, তখন কে কাজটি করবে সেটা বলা নেই, সাবজেক্টে আছে কাজ। তো সেক্ষেত্রে সেগুলো হচ্ছে প্যাসিভ। যেমন আমি কাজটি করতে পারি, এটা অ্যাক্টিভ, আই মে ডু দ্য ওয়ার্ক। আর যদি এটাকে প্যাসিভে বলি, দ্য ওয়ার্ক মে বি ডান, তো ওয়ার্কটা হচ্ছে প্যাসিভ, দ্য ওয়ার্ক মে বি ডান, এটা হচ্ছে প্যাসিভ। কাজটি করা যেতে পারে, এখানে গঠনটাকে একটু বলে দিই তোমাদের। এখানে কিন্তু মেবি, গঠনগতভাবেই কিন্তু মেবি চলে আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কথার অর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো এটা মনে রাখবে। যেমন কাজটি করা যেতে পারে, এখানে খেয়াল করে দেখো, কাজটি হচ্ছে সাবজেক্ট এবং করা যেতে পারে মানে কে করবে সেটা কিন্তু বলে দেওয়া নেই, সেটা এই সাবজেক্ট এই কাজটি করছে না, তো অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস। দ্য ওয়ার্ক মে বি ডান, দ্য ওয়ার্ক মে বি ডান, মেয়ের সাথে বি বসলো এবং ভার্বের থার্ড ফর্ম বসলো, মানে ডু ডিড ডান, ডানটা বসলো। নেগেটিভ করলে কি করবে? মে বির মাঝখানে নট বসাবে। দ্য ওয়ার্ক মে নট বি ডান, কাজটা সম্ভবত করা হবে না, কাজটা নাও করা যেতে পারে, কাজটা করার সম্ভাবনা নেই, এরকম। দ্য ওয়ার্ক মে নট বি ডান। ফিউচার হলো একই হবে। কাজটি কি করা যেতে পারে? মে দ্য ওয়ার্ক বি ডান, মেয়েটা সামনে নিয়ে আসা হলো কারণ এটা প্রশ্নবোধক বাক্য। তাকে বলা যেতে পারে, হি মে বি টোল্ড। এখানে খেয়াল করে দেখো, বলার কাজটা কে করবে সেটা বলে দেওয়া নেই, কে বলবে সেটা বলা নেই, কিন্তু তাকে বলা হবে, হি, তাকে বলা হবে। এই যে এই হি কোনো কাজ করছে না, অতএব এটা প্যাসিভ সেন্টেন্স। এবং বিটা কোথা থেকে এলো? কারণ এই প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিটের, তো বিটা মডালের সাথে এমনিই চলে আসে, হি মে বি টোল্ড। তাদের নাও ডাকা হতে পারে, দে মে নট বি কল্ড, দে মে নট বি কল্ড। তাদেরকে বলা হতে পারে, দে মে বি কল্ড, দে মে বি টোল্ড। তাদেরকে দেখা যেতে পারে, দে মে বি সিন। কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক মে বি ডান, কাজটি নাও করা যেতে পারে, দ্য ওয়ার্ক মে নট বি ডান। তো এইভাবে কিন্তু তোমরা এর প্যাসিভ ফর্মটাকে ব্যবহার করবে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এদের ইংরেজিতে কোনো পার্থক্য নেই সেটা দেখলাম, এবং তাদের প্যাসিভ ফর্মটাও দেখলাম। তাকে আগামীকাল সাহায্য করা হতে পারে, হি মে বি হেল্পড টুমরো। কাজটি আগামীকাল করা হতে পারে, দ্য ওয়ার্ক মে বি ডান টুমরো। তো এইভাবে প্যাসিভের সেন্টেন্সগুলোকে তোমরা করবে। এবার আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে। এক্ষেত্রেও তোমরা মেবি ব্যবহার করবে। এক্ষেত্রে মেবি ব্যবহার করেছিলে, তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছিলে। এক্ষেত্রে মেবি ব্যবহার করবে, কিন্তু এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে। এবং এখানে যেহেতু এটা অ্যাক্টিভ, তাই এখানে মূল যে সাবজেক্ট যে সেই কাজ করবে। যেমন ধরো, তারা হয়তো খেলছে, এই যে এখানে খেলা কাজটা এই তারাই করছে। দে মে হ্যাভ বিন, সরি, দে মে বি প্লেয়িং, তারা হয়তো খেলছে, দে মে বি প্লেয়িং। আর নেগেটিভ যদি করো, মেবির মাঝখানে নট বসিয়ে দেবে, দে মে নট বি প্লেয়িং। তারা কি খেলছে? তারা, না, তাদের কি খেলার সম্ভাবনা আছে? মে দে বি প্লেয়িং, এরকম। তিনি হয়তো বই পড়ছেন, হি মে বি রিডিং। মানে এটাকে পড়ছেন, এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ পড়িতেছেন। তিনি হয়তো বই পড়িতেছেন, হি মে বি রিডিং, হি মে বি রিডিং বুক। তিনি হয়তো বই পড়িতেছেন না, হি মে নট বি রিডিং।
তিনি সম্ভবত খেলছেন। হি মে বি প্লেইং। তিনি সম্ভবত খেলছেন না। হি মে নট বি প্লেইং। তো এক্ষেত্রে আমরা দেখলাম মে বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি এবং এই বাক্যগুলোকে পাচ্ছি। এখানে দেখো লেখা রয়েছে নো প্যাসিভ ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিন্তু মে দিয়ে প্যাসিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স ইংরেজিতে গঠন করা যায় না। বাংলাতে গঠন করা যেতে পারে, কিন্তু ইংরেজিতে গঠন করা যায় না। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পেলাম, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ পেলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ পেলাম কিন্তু তার প্যাসিভ নেই। এবার আমরা প্রেজেন্ট পারফেক্টে আসছি। প্রেজেন্ট পারফেক্টে কোনো কাজ এমাত্র শেষ হয়েছে নির্দেশ করে, এইমাত্র শেষ হয়েছে এমন কিছু নির্দেশ করে, এবং সেক্ষেত্রে আমরা মে হ্যাভের ব্যবহার করব। আমরা মেবির ব্যবহার পেয়েছি, এবার মে হ্যাভের ব্যবহার। মেবির কিন্তু আমরা 3 রকম ব্যবহার পেয়েছি। প্রথম একটা বিটা প্রিন্সিপাল রূপে, যেমন তিনি এখানে থাকতে পারেন, হি মে বি হিয়ার। তারপরে পেয়েছি প্যাসিভে, কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক মে বি ডান, সেটা প্যাসিভের ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। আরেকটা পেয়েছি কন্টিনিউয়াসে, তারা হয়তো খেলছে, দে মে বি প্লেইং। তো এই 3 রকমভাবে মেবির ব্যবহার পেয়েছি। এবার আমরা আসছি কিন্তু মে হ্যাভের ব্যবহারে। মে হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু ডিড ডান, ডানটাকে বলছে ভার্বের থার্ড ফর্ম। তিনি হয়তো বা সম্ভবত এসেছেন, মানে আসা হয়ে গেছে। হি মে হ্যাভ কাম, মানে কোনো কাজ হয়ে গেছে সেটা এবং তার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা মে হ্যাভের ব্যবহার করছি। ছেলেটি হয়তো খেলেনি, দ্য বয় মে নট হ্যাভ প্লেড। দ্য বয় মে নট হ্যাভ প্লেড। তিনি হয়তো বলেছেন, হি মে হ্যাভ টোল্ড। সব জায়গাতে মে হ্যাভ, কোনো কাজ করা হয়ে গেছে। এবার দেখো এই প্রেজেন্ট পারফেক্ট যে কাজ এইমাত্র হয়ে গেছে সেটাকে যদি প্যাসিভ করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিন আনতে হবে, মে হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। মে হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। বাঘটিকে হয়তো ধরা হয়েছে। এ দেখো এখানে ধরার কাজটা কে করেছে? হয়তো কোনো শিকারই করেছে, কিন্তু সেটা বলে দেওয়া নেই। কিন্তু এখানে বাঘটি রয়েছে সাবজেক্টে, বাঘ কোনো কাজ করছে না, অতএব এটা প্যাসিভে। বাঘটিকে ধরা হয়েছে, কে ধরেছে জানি না। তো টাইগার মে হ্যাভ বিন কট, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ করতে গেলে কি করবে? মে হ্যাভের সাথে একটা বিন বসিয়ে দেবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। অ্যাক্টিভে সেটা ছিল না। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের প্যাসিভ করতে গেলে যদি বলি বাঘটিকে হয়তো আগামীকাল ধরা হবে, আগামীকাল 4টের মধ্যে ধরা হবে, তো সেক্ষেত্রেও কিন্তু এই একই সেন্টেন্স আসবে, দ্য টাইগার মে হ্যাভ বিন কট বিফোর 4 PM। যদি নেগেটিভ করি, দ্য টাইগার মে নট হ্যাভ বিন কট, বাঘটিকে হয়তো ধরা হয়নি, মে নট হ্যাভ বিকন কট। তাকে হয়তো বলা হয়েছে, হি মে হ্যাভ বিন টোল্ড, তাকে বলা হয়েছে। তাকে হয়তো দেখা গেছে, হি মে হ্যাভ সিন। চিঠিটি হয়তো লেখা হয়েছে, দ্য লেটার মে হ্যাভ রিটন। এই যে হয়তো সম্ভাবনা যখনই আছে তখন মেয়ের ব্যবহার আসছে, আর তারপরেরগুলো বিনের ব্যবহার হচ্ছে, হ্যাভের ব্যবহার হচ্ছে, সেটা পারফেক্টে হ্যাভের ব্যবহার হচ্ছে এবং প্যাসিভে বিনের ব্যবহারটাও হচ্ছে। দুটোতেই ভার্বের থার্ড ফর্ম। তাদের মনে হয় বলা হয়েছে, দে মে হ্যাভ বিন টোল্ড। তাদের মনে হয় বলা হয়নি, দে মে নট হ্যাভ বিন টোল্ড। এবার আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোনো কাজ বর্তমানকালে চলছে সেগুলোকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে সেগুলোকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে এরকম নির্দেশ করলে আমাদের সিন্স বা ফরের ব্যবহারও করতে হয়। তো আমরা দেখি এখানে বলবো আমরা মে হ্যাভ বিন, এটা খেয়াল করে দেখো তো একটু, মে হ্যাভ বিন এটার ব্যবহার করতে হবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আমরা এর আগে মে হ্যাভ বিনের ব্যবহার করেছিলাম এই যে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে, যেমন বাঘটিকে হয়তো ধরা হয়েছে, দ্য টাইগার মে হ্যাভ বিন কট, কিন্তু সেখানটা ভার্বের থার্ড ফর্ম ছিল, এখানটা কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ হচ্ছে। আর তারপর যদি বলি যে ধরে যাবত, তবে আমরা ফরের ব্যবহার করব, আর যদি বলি থেকে তবে হচ্ছে সিন্সের ব্যবহার করব। অর্থাৎ থেকে নির্দেশ করতে সিন্স, ধরে নির্দেশ করতে ফর। সে হয়তো সকাল থেকে খেলছে, এই যে এখানে থেকে আছে, তো কি বলবো এখানে থেকে থাকলে? সিন্স। সে হয়তো সকাল থেকে খেলছে, হি মে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। সে হয়তো সকাল থেকে খেলছে, আসলে খেলাটা সকালে শুরু হয়েছে, এখনো চলছে এবং এখানে একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনার জন্য মে এবং সকাল থেকে এখন পর্যন্ত সেই জন্য হ্যাভ বিন প্লেইং। যদি এটাকে নেগেটিভ করি তো মে নট হ্যাভ বিন, সে হয়তো সকাল থেকে খেলছে না, হি মে নট হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। এবার যদি ধরে বলি যে এই যে দেখো
তারা হয়তো 2 ঘন্টা ধরে খেলছে না। দে মে নট হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। এখানে ফর বসালাম কেন? কারণ এখানে ধরে কথাটা রয়েছে। তারা হয়তো 2 ঘন্টা ধরে খেলছে। দে মে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তো এখানটা তোমরা দেখলে মে হ্যাভ বিন এর ব্যবহার হচ্ছে। সে হয়তো অনেকক্ষণ ধরে পড়ছে। হি মে হ্যাভ বিন রিডিং ফর লং। আর নো প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে মে দিয়ে বলছি, কোনো ক্ষেত্রেই এর প্যাসিভ ফর্ম হয় না। বাংলায় হতে পারে, ইংরেজিতে হয় না। তো তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেগুলো তোমরা পেয়ে গেলে। সে হয়তো সকাল থেকে খেলছে। হি মে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তারা হয়তো 2 ঘন্টা ধরে খেলছে না। দে মে নট হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তারা কি সকাল থেকে খেলছে? মে দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। এইভাবে এদের ব্যবহার করব। এবার তোমরা যে সেন্টেন্সগুলো পেলে, এক্ষেত্রে তোমাদের যে মূল যে ফাংশনগুলো ছিল, যেমন মে বি, মে বি, মে হ্যাভ বিন, এগুলো তার প্রত্যেকটারই এক্সাম্পল এবং তাদের টেন্স বলা হলো। এবার এগুলো সবই সম্ভাবনা অর্থে প্রকাশ পায়। এবার এই সম্ভাবনা অর্থে এগুলো একই সেন্টেন্স, বাংলায় ভিন্ন হলেও ইংরেজিতে একই থাকে এবং সেগুলো ফিউচার টেন্সও এগুলোকে একইভাবে ব্যবহার করা যায়। যেমন তিনি হয়তো বাড়িতে থাকবেন। যদি বলি তিনি হয়তো বাড়িতে আছেন, ইংরেজিতে যা বলবো এটার ক্ষেত্রেও ইংরেজিতে একই কথা বলবো। হি মে বি অ্যাট হোম। তিনি হয়তো বাড়িতে থাকবেন, তিনি হয়তো বাড়িতে আছেন, দুটোর একই মানে তিনি হয়তো আগামীকাল বাড়িতে থাকবেন, হি মে বি অ্যাট হোম টুমরো। কিন্তু যদি আগামীকাল না বলি, প্রেজেন্ট এবং ফিউচারে দুটোর একই অর্থ। আমার হয়তো অনেক বন্ধু থাকবে বা হবে। আই মে হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার হয়তো অনেক বন্ধু আছে। আই মে হ্যাভ মেনি ফ্রেন্ডস। অর্থাৎ ফিউচার এবং প্রেজেন্ট একই অর্থ, ইংরেজিতে একই। তিনি সন্ধ্যায় আসতে পারেন। হি মে কাম ইন দ্য ইভিনিং। আমি হয়তো তখন পড়তে থাকবো। আই মে বি রিডিং দেন। আমি হয়তো পড়ছি। আই মে বি রিডিং। আর এখানে তখন বলার জন্য দেন বসিয়ে দিলাম। শুধু দেন, টুমরো এগুলো যদি না বসাই, বাদবাকি যে গঠন সেটা প্রেজেন্ট এবং ফিউচারে একই। তাকে বলা হতে পারে, হি মে বি টোল্ড। তাকে তখন বলা হতে পারে, হি মে বি টোল্ড দেন। এটা দেখো প্যাসিভে আছে। তাকে বলা হতে পারে, এখানে বলা কাজটা কে করবে সেটা বলে দেওয়া নেই। তাকে বলা হবে, সেজন্য হি আছে এবং হি কোনো কাজ করছে না। তিনি দুপুরের মধ্যে কাজটি করে ফেলতে পারেন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ করে ফেলা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর নুন বা বিফোর ইট ইজ নুন। তিনি হয়তো কাজটি করে ফেলবেন। তো সেখানে হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর প্রেজেন্টের ক্ষেত্রেও কিন্তু একই হবে। তিনি দুপুরের মধ্যে কাজটি করবেন বা তিনি হয়তো কাজটি করেছেন। হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ফিউচার এবং প্রেজেন্টে একই অর্থ। তোমরা বাংলা বাক্যকে খেয়াল রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইংরেজি গঠনগুলো কেমন হবে। দুপুরের মধ্যে কাজটি করা হয়ে যেতে পারে, এটা দেখো প্যাসিভ আছে। দুপুরের মধ্যে কাজটি করা হতে পারে, কে করবে সেটা বলে দেওয়া নেই। দ্য ওয়ার্ক মে হ্যাভ বিন ডান বিফোর নুন বা বিফোর ইট ইজ নুন। অনেকগুলো এক্সাম্পল দিলাম তোমাদেরকে, আরও একবার এগুলোকে বলে দিচ্ছি। যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিটে তোমরা মেয়ের ব্যবহার করবে। যেমন ধরো তিনি হয়তো বাড়িতে আছেন, হি মে বি অ্যাট হোম। এখানে মে বির ব্যবহার করো, বিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি মে বি অ্যাট হোম যদি কারো অধিকারে কিছু থাকা বোঝায়, তবে তার হয়তো একটি কলম আছে, হি মে হ্যাভ এ পেন। এবার আসছি কোনো অ্যাক্টিভ ভার্বে। এখানে বি এবং হ্যাভ প্রিন্সিপাল ভার্ব ছিল। তিনি হয়তো কাজটি করবেন, হি মে ডু দ্য ওয়ার্ক। হি মে ডু দ্য ওয়ার্ক, তিনি হয়তো কাজটি করবেন। এবার যদি এগুলোকেই প্যাসিভে বলি, কাজটি হয়তো করা হতে পারে। দ্য ওয়ার্ক মে বি ডান। এখানে মে বি এটা প্যাসিভের জন্য ব্যবহার করা হলো এবং প্যাসিভে মনে রাখবে যখনই মডাল দিয়ে প্যাসিভ করবে, মেয়ের সাথে বি বসাবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে ইনডেফিনিট টেন্সে। এবার আসছি কন্টিনিউয়াসে। তারা হয়তো খেলছে, দে মে বি প্লেয়িং। তারা হয়তো খেলছে না, দে মে নট বি প্লেয়িং। তিনি হয়তো আসছেন, হি মে বি কামিং। সে হয়তো পড়ছে, হি মে বি রিডিং। তো এটার প্যাসিভ ফর্ম হয় না।
এবার আসছি প্রেজেন্ট পারফেক্টে। যে কাজ হয়ে গেছে, সে হয়তো কলমটিকে ভেঙেছে। হি মে হ্যাভ ব্রোকেন দ্য পেন। খেয়াল করে দেখো, মে হ্যাভ ব্রোকেন দ্য পেন। যদি এটাকে প্যাসিভ বলি, কলমটিকে হয়তো ভাঙা হয়েছে। দ্য পেন মে হ্যাভ ব্রোকেন, কে ভেঙেছে বলে দেওয়া নেই। ছেলেটি হয়তো খেলেছে। দ্য বয় মে হ্যাভ প্লেড। ছেলেটি হয়তো খেলেনি। দ্য বয় মে নট হ্যাভ প্লেড। ফুটবল খেলা হয়েছে। ফুটবল হয়তো খেলা হয়েছে। ফুটবল মে হ্যাভ প্লেড। হয়তো ক্রিকেট খেলা হয়েছে। ক্রিকেট মে হ্যাভ প্লেড। ক্রিকেট হয়তো খেলা হয়নি। ক্রিকেট মে নট হ্যাভ প্লেড। তো তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন ব্যবহারগুলো মে, মে বি, মে হ্যাভ বিন, এগুলো ব্যবহার। বাঘটিকে ধরা হয়েছে প্রেজেন্ট পারফেক্টে। দ্য টাইগার মে হ্যাভ বিন কট। শিকারি হয়তো বাঘটিকে ধরেছে। দ্য হান্টার মে হ্যাভ কট দ্য টাইগার। আর বাঘটিকে ধরা হয়েছে। দ্য টাইগার মে হ্যাভ বিন কট। তো আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে দিয়ে এগুলো দেখছি যে মে এবং মে হ্যাভ, মে বি, এগুলোর ব্যবহার কী করে হচ্ছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, এক্ষেত্রেও আমাদের মে হ্যাভ বিনের ব্যবহার করতে হবে। সে হয়তো সকাল থেকে কাঁদছে। হি মে হ্যাভ বিন ক্রাইং। মে হ্যাভ বিন ক্রাইং, সকাল থেকে, সিন্স মর্নিং। সে হয়তো 2 ঘন্টা ধরে পড়ছে। হি মে হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এগুলোকে নেগেটিভ করতে গেলে একটা নট বসিয়ে দেবে মাঝখানে, একটার প্রথমটার পরে। সে হয়তো 2 ঘন্টা ধরে পড়ছে না। হি মে নট হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো এগুলোকেই আবার ফিউচার টেন্সে তোমাদেরকে এখানে দেখালাম। তো মে ব্যবহারের উপর যে আলোচনা, সেটা আমি এখানেই শেষ করছি। তো আরেকবার বলে দিই, প্রথমত মে ব্যবহার করবে কোনো অনুমতি দিতে, ইয়েস ইউ মে ডু ইট। তারপরে মেয়ের ব্যবহার আছে অনুমতি চাইতে, প্রশ্নবোধক বাক্যে আমি কি আসতে পারি স্যার, মে আই কাম ইন স্যার। তারপরে আছে অবজেক্টিভ সেন্টেন্সে, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিন, মে গড ব্লেস ইউ। তারপরেই আসছে সম্ভাবনা, যে সম্ভাবনা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবং সম্ভাবনা প্রেজেন্ট এবং ফিউচারে একই অর্থে ব্যবহার হয়, সেগুলো তোমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখলে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা এটাকে রিপিটেডলি দেখো, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে পেয়ে যাবে। আজ এখানে বিদায় নিচ্ছি, বাই।